আচ্ছা, আমি হচ্ছে আপাতত ডাটা সায়েন্স সলিউশন মডেলিং ল্যাবে জিআরএ হিসেবে আছি। আমাদের এখানে ক্লাস আছে। ইনশাআল্লাহ তোমাদের আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব তোমাদের স্কলারশিপ এক্সপোর্ট ইলেকট্রিক্যাল ইন্টারেস্টেড কিভাবে বাইরের ল্যাবে জিআরএ হিসেবে জয়েন করা ইনশাআল্লাহ তার উপর পরে থাকলে আমরা ইন ফিউচার এখানে আলোচনা করবো। আমি এখানে 24 সালে ফুল ফান্ড স্কলারশিপে স্পেসিফিক হচ্ছে একটা প্রফেসর ফান্ড আর হচ্ছে সেন্ট্রাল ফান্ড দুটোই পেয়েছিলাম। তো আমার রিসার্চ টপিক ছিল হচ্ছে মেশিন লার্নিং বেসড। স্যার আপনার সাউন্ড একটু কম আসতেছে। সাউন্ড কম আসতেছে নাকি আসলে আমার ভয়েসে এই অবস্থা না জানেন বুঝতে পারছেন? স্যার একটু ব্যাকগ্রাউন্ড নয়েজটা বেশি আসতেছে। এখন কি একই প্রবলেম হচ্ছে? একটু জানাবো। মানে স্যার এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা, তো তোমরা কি কেউ রিসার্চে কাজ টাজ করতেছো কিনা? স্যার করার আগ্রহ আছে করতেছি না। তো অনেস্টলি বলতে তোমাদের এই সময়টা হচ্ছে পারফেক্ট টাইম যে কোনো কাজ স্টার্ট করা। পারফেক্ট টাইম ইন এ সেন্স যে তোমরা যেহেতু আর্লি স্টেজে আসো, যদি একটু কাজ শুরু করতে পারো তাহলে অনেক সময় দিয়ে কাজগুলো করতে পারবা। যেটা ওই 7-8 যাওয়ার পরে তাড়াহুড়া হয়ে যায়। তখন কেউ যদি রিসার্চে আসতে চায় তখন দেখা যায় তারা একটু তাড়াহুড়া হয়ে যায়। কিন্তু এখন যদি কেউ শুরু করতে চাও বা শুরু করতে পারো দেখা যাবে যে 8 বা গ্রাজুয়েশন কমপ্লিটের পরে ভালো কয়েকটা পাবলিকেশন থাকবে যেটার জন্য তোমাদের স্কলারশিপ ক্লেম করা বা কোনো বাইরে কোনো ল্যাবে কাজ করা বা ওখানে যেতে চাওয়া তোমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তো আমরা হচ্ছে ইনশাল্লাহ এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব কিভাবে কি করা যায়। তবে কারো যদি মেশিন লার্নিং রিলেটেড কোনো কাজ বা মেশিন লার্নিং তো অনেক বড় এরিয়া, এই এটা নিয়ে বর্তমানে অনেক বেশি রিসার্চ হচ্ছে। তোমাদের কোর্স টাইটেলটা আমি এখনো এটাই দিয়ে রাখছি, কম্পাইলার হবে তাই না? তো এটা নিয়ে যে কারো কাজ করার ইচ্ছা থাকে ইনশাআল্লাহ কেউ অনেক সময় তোমাদের প্রথম দিকে শুরুর দিকে যে প্রবলেমটা হয় সেটা হলো টপিক সিলেক্ট করতে পারাটা ডিফিকাল্ট হয়ে যায়। যে কি নিয়ে কাজ করলে আসলে ভালো হবে বা কি নিয়ে কাজ করা উচিত। তো আমরা যখন ফেস টু ফেস বলবো বিশেষ করে মিড টার্মের আগে একটু আমাদের তাড়াহুড়া হয়ে যাচ্ছে। মিড টার্মটা নির্ধারণ করে তখন আমরা রিল্যাক্স হয়ে যাবো। তখন ইনশাআল্লাহ এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো কিভাবে টপিক সিলেক্ট করতে হয়। আর কারো যদি অনগোয়িং কোনো কাজ থাকে হয়তো আটকায় গেছে বা কিছু করতে পারতেছো না বা কিছু করতে হেল্প লাগবে, এরকম কেউ থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবা। আমি চেষ্টা করবো তোমাদেরকে যতটুকু পারি হেল্প করতে। আর পাবলিকেশনসের জন্য তো কিছু অনেক বড় একটা বেরিয়ার হলো ফান্ডিং ইস্যুস থাকে। যে একটা কনফারেন্স পাবলিশ করতে গেলেও তো 10-12 হাজার টাকার একটা ব্যাপার। তো কারো যদি এই প্রবলেম সলভ করতে চাও তাহলেও আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আমার সাথে কথা বলো আমি একটা ফান্ড ম্যানেজ করে দেবো, আমি ফান্ড রেজ করবো আর কি। বলতে যেহেতু বিভিন্ন আমি মালয়েশিয়া ছিলাম তো ওইখানে ওই ল্যাবে যখন কাজ করতেছিলাম ডাটা সায়েন্স ল্যাবে তখন আমি বিভিন্ন দেশের বড় বড় সুপারভাইজার প্রফেসরদের সাথে কাজ করার সৌভাগ্য হয় আমার। তো তাদের আসলে অনেক ফান্ডস থাকে, তো ওনারা তো আসলে এগুলো সবাইকে দিতে চায় না।
যেহেতু আমার একটা সুযোগ আছে, ওনার সাথে কাজ করছি, তো আমি আমার স্টুডেন্ট হিসাবে ইন্ট্রোডিউস করাইলে হতো না, সেখান থেকে আমার ফান্ড ক্লেম করার আমাদের জন্য সহজ হবে। তো ইনশাল্লাহ কারো কোনো ইন ফিউচার যদি ইচ্ছা থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি আমার জি স্যার, ইনশাল্লাহ। সহযোগিতা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি কারো, এখন তো স্টুডেন্ট তো অনেক, তো কারো দেশের বাইরে যাওয়ার এখন তো প্রবণতা বেশি মানুষের, তো যাদের ইচ্ছা আছে স্কলারশিপ ম্যানেজ করে যাওয়া, কারণ টাকা দিয়ে পড়তে যাওয়া আর স্কলারশিপ ম্যানেজ করে যাওয়াটার মধ্যে আকাশে পাতালের পার্থক্য। সত্যি কথা বলতে, তুমি যখন স্কলারশিপ ম্যানেজ করে যাবা তখন তোমার না টিউশন ফি দেওয়ার টেনশন থাকবে, না তোমার জীবিকা নির্বাহের জন্য পার্ট টাইম জব করতে হবে, সেটা সম্পূর্ণ তুমি কোম্পানি অথবা কোনো গভর্নমেন্ট অথবা ইউনিভার্সিটি বহন করতে থাকবে। তো এটা ডিফারেন্ট লাইফ, আর এটার জন্য তোমাকে অন্য চোখে দেখবে, রিসার্চার হিসেবে দেখবে। সো হ্যাঁ, কারো টাকা দিয়ে যাওয়ার ইচ্ছা থাকে আমি তাকে ডিমোটিভেট করবো না, বাট অবভিয়াসলি যদি সুযোগ থাকে স্কলারশিপ ম্যানেজ করার বা তোমার প্রোফাইলটা ওইভাবে বিল্ড করতে পারো তাহলে হয় না, তাই না? আর এটা তো তোমার জন্য সহজ, লাইফটা ইজি করে দিবে। তো এরকম যারা আছো, যারা ইন ফিউচার স্কলারশিপ ক্লেম করার ইচ্ছা আছে, এটা নাম দাও, এটা শুনে তখন দেখা গেল যে না, এটাও সহজ, মানে এতটা ভালো কিছু নাই। এখান থেকে নিজের প্রোফাইল বিল্ড করে চাইতে অনেক টাইম কনজিউমিং প্লাস মেন্টাল স্ট্রেস তো ছিলই। একটু আর্মিশন করতে পারবো তাহলে কি হয়, টাইমটা নষ্ট হবে প্লাস মেন্টাল স্ট্রেসটাও হবে না। এটাও তুমি জানবা যে হ্যাঁ তুমি ভালো ট্র্যাকে আছো। কিন্তু তুমি যখন কত বড় একটা পরিস্থিতি পড়ো, তুমি তখন কনফিউজ হয়ে যাবো যে হ্যাঁ আমাকে আসলে কোন কোম্পানিতে ঢোকা উচিত, আইটি ফার্মসে ঢোকা উচিত, নাকি বাইরে যাওয়া উচিত, নাকি কি করা উচিত, এরকম দোটানে পড়লে তখন হচ্ছে সমস্যা। তো সর্ট চেষ্টা করবা কোন দিকে তোমার যাওয়া উচিত বা কোন দিকে তুমি বেটার। ইনশাল্লাহ ইন ফিউচার আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আপাতত এটুকুই বললাম, আমরা মেইন পড়াশোনা চলে আসি। তো আমরা যে স্টেপ বলছিলাম আমি তোমাদেরকে যে তুমি পুরো সিলেবাসটাকে আমি 3টা চ্যাপ্টারে ভাগ করার চেষ্টা করছি অ্যাকর্ডিং টু 2 ইয়ার্স সিলেবাস। ফার্স্ট চ্যাপ্টারে আমরা একদম বেসিক জিনিস রাখছি, কিন্তু মজার বিষয় হলো এখান থেকে 10 নম্বর আসবে তোমাদের মিড টার্মে। তো এই টপিকটা আজকে যে কোয়েশ্চেন বুঝে যাওয়া, মানে তার জন্য 10 এ 10 পাওয়াটা একদম কোনো ব্যাপার না। তো আমরা চ্যাপ্টার 1 এর যে যা রাখছি সেটা হচ্ছে প্রথমটা। আচ্ছা ফার্স্টে আমি একটু তোমাদেরকে একটু বলি কম্পাইলার বলতে কি বুঝো। এখানে যে কোর্সটা আমরা করতেছি হয়তো তোমরা একটু আইডিয়া আছে, যেহেতু ক্লাস আগে করছো। তো তারপর আমি একটু বলি, কারণ ধরে নিই যে তোমরা তেমন আইডিয়া নাই, কারণ আমরা যদি মাথায় রাখি যে তোমরা আইডিয়া আছে তাহলে দেখা যাবে কি আমি অনেক সময় তোমাদেরকে এক্সপ্লেন না করে চলে গেলে ওই ক্লাসটা যারা করে নাই বা তো ওইটা হয়তো টপিকটা স্যার নাও করাতে পারে, আমি তো জানি না কি কতটুকু জানো তোমরা, তো এটা দিন শেষে তোমার বোঝাবো। তা আমি ধরে নিচ্ছি তোমরা আসলে কিছুই পারো না, তাও তো আমি চেষ্টা করবো আমি নতুন দেওয়ার সমস্ত নতুন থেকে দেওয়ার, ঠিক আছে? তো আচ্ছা দেখো, ফার্স্ট টপিক হচ্ছে আমরা ট্রান্সলেটর। ট্রান্সলেটর আসলে কি বুঝতেছি দেখো, কম্পাইলার কিভাবে কাজ করে এটা একটু তোমাদের ধারণা দিই। ফার্স্ট কথা হচ্ছে আমরা যে প্রোগ্রাম করি, তোমরা যে সি সি প্লাস প্লাস করো, ব্লকসে করো, এটা কিন্তু আসলে আমাদের ল্যাপটপ ডেস্কটপ বা আমাদের কম্পিউটার বুঝে না। ও বুঝে শুধুমাত্র 0 আর 1, এটাকে বলা হয় লো লেভেল প্রোগ্রামিং। কিন্তু তুমি একটা জিনিস বুঝো, আমরা যে মেইন একটা ফাংশন ক্রিয়েট করি, এখানে ভেরিয়েবলস ক্রিয়েট করতেছি, এখানে অপারেশন চালাচ্ছি, এটা আমাদের জন্য সহজ, তাই না? আমরা ক্লাস 1 2 3 4 5 থেকে এগুলো পড়ে এসেছি তো বিয়োগ করে ভাগ করা। কিন্তু এটা যদি আমরা এই 0 আর 1 এর মধ্যে লেখা প্রয়োজন হতো, এটা কি আসলে অনেক ডিফিকাল্ট হয়ে যেত না? শুনুন ডিফিকাল্ট হয়ে যেত। তো এই ডিফিকাল্টিস থেকে বাঁচার জন্য আমাদেরকে আসলে হাই লেভেল প্রোগ্রামিং এই ল্যাঙ্গুয়েজটা বানানো হয়েছে। কিন্তু এই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানালে কি হবে? ল্যাপটপ বা ডেস্কটপ তো বুঝতেছে না, তো আসলে 0 আর 1 এর বুঝে, এর বাইরে বুঝে না। তো এই যে এর মধ্যে একটা ব্রিজ তৈরি করছে কে? কম্পাইলার। কম্পাইলার একটা ব্রিজ তৈরি করছে। কিভাবে ব্রিজ তৈরি করছে? তুমি লিখবা তোমার ভাষায় সি সি প্লাস প্লাস যে যে ভাষায়
ইউজ টু, সেইটাকে কম্পাইলার কনভার্ট করে 0 আর 1-এ করে দেবো। কম্পিউটারকে বোঝানোর বোধগম্য করে দিবি। তুমি 0 আর 1-এর প্রোগ্রাম লিখতে পারো বা না পারো, বা লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি জানো বা না জানো, তোমার এটা কোনো এফেক্ট করবেই না। হ্যাঁ, কারণ তুমি হাই লেভেল কম্পাইল করে দিচ্ছে। আলটিমেটলি সিনারিওটা আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা আসলে কি বলছে কম্পাইলার মেইন ডিউটিটা কি। তো এখানে আছে তোমাদের এই কম্পাইলারটা শুনতে ততটুকু ইজি মনে হইলো এখান থেকে, যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে, কম্পাইল করে হয়ে দিচ্ছে। আসলে ব্যাপারটা এরকম ইজি, ব্যাপারটা ব্যাপারটা কঠিন ভাবে না, ভিতরে কিছু স্টেজেস আছে বা ফেজেস আছে। ওই ফেজ গুলো ওভারল্যাপ করে বা ওই প্রত্যেকটা ফেজ হয়ে হয়ে কি করতে হয়, একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার হয়। তো সেই ফেজেস গুলো কি কি এখানে দেওয়া আছে, লেক্সিক্যাল অ্যানালাইসিস, সিনট্যাক্স অ্যানালাইসিস, সিমেন্টিক অ্যানালাইসিস, কোড জেনারেশন, তারপর কি করা ফার্স্ট হচ্ছে কোড অপটিমাইজেশন। এই প্রত্যেকটা জিনিস আছে। তো এখানে কি হয়, আমি একটু ওভারলেপ মানে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করি তোমাকে। এই লেক্সিক্যাল অ্যানালাইসিসে এই যে তোমার কোডটা আছে, এই পুরো এন্টায়ার কোড প্রসেস করা, প্রি প্রসেস না, প্রি প্রসেস করে তারপর লেক্সিক্যাল অ্যানালাইসিস দেওয়া হয়। যখন এখানে দেওয়া হয় মানে কম্পাইলারে দেওয়া হচ্ছে, এবং কম্পাইলারের লেক্সিক্যাল অ্যানালাইসিস একটা কি, একটা এরিয়া, সেই এরিয়াতে বা একটা ফেজ, সেই ফেজে কি করে ওই পুরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে টোকেনাইজ করা হয়, টোকেন টোকেন করে ভাগ করা হয়। টোকেন মানে তো বুঝো আশা করি, টোকেন মানে কি, প্রত্যেকটা পার্টিকুলার টপিক বা ভেরিয়েবলসকে কি করা, একটা টোকেনাইজ করা। টোকেনাইজ সম্বন্ধে কি কারো কনফিউশন আছে? টোকেন ইউজে কে বলতে পারবা টোকেন? স্যার টোকেন মানে কোনটা, এই যে লেক্সিম আইডি বা আইডেন্টিফায়ার, এক্সাম্পল দিচ্ছ, বাট টোকেনটা কি? টোকেন বলতে স্যার স্পেসিফিক প্রত্যেকটা স্যার একটা একটা টোকেন আর কি, আমরা লিখি না, ওখানে ভেরিয়েবল লিখি, তারপরে স্বাভাবিক, ঠিক আছে। হ্যাঁ, তারপরে এই দেখো, প্রত্যেকটা টোকেন, টোকেন বলতে বোঝাচ্ছে কি, একটা নির্দিষ্ট পার্টকে আলাদা করা। হ্যাঁ, তো এটা হচ্ছে টোকেনাইজেশন। এই সেম জিনিসটা তোমরা যখন সিভিলাইজেশন বা মেশিন লার্নিং কোড করবা, তখন মেশিন লার্নিং এর যখন বড় অ্যালগরিদম চালাবা বা রান করবা, তখন তুমি সেম জিনিসটাই টোকেনাইজেশন করবা। যখন বিশেষ করে কেউ যদি এনএলপি রিলেটেড কোনো ডাটা সেট রান করে, তো এইখানেও আছে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের সাথে মিল আছে। এই টোকেনাইজেশন করাটা এরকম প্রত্যেকটা আলাদা আলাদা করা। আমরা এটা পুরোটা একটা এক্সাম্পল দেখবো, ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখবো, সুতরাং কারো ভাবনার কোনো দরকার নাই। আমরা পুরোটা একটু অন্তত ওভারভিউ দিচ্ছি, প্রত্যেকটা পেজ কিভাবে কাজ করে এটাই। এরপর আমরা প্র্যাকটিক্যাল যখন দেখতে যাবো, তখন আমাদের জন্য এটা আরো অনেক সহজ হয়ে যাবে। তো লেক্সিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কি করি, প্রত্যেকটা এই প্রোগ্রামটা মনে করো মেইন, এটা একটা টোকেন করা হচ্ছে, এই ব্র্যাকেটটা একটা টোকেন, এই ব্র্যাকেটটা একটা টোকেন, এই কার্লি ব্র্যাকেট একটা টোকেন, এই একটা টোকেন, তারপরে ইকুয়াল চিহ্ন একটা টোকেন। কথা বুঝতেছো তো? এই যে এইগুলো প্রত্যেকটা একটা একটা টোকেন হিসাবে কাউন্ট করা হয়। এইগুলোকে প্রত্যেকটা একটা একটা টোকেন নাম দেওয়াটাই টোকেনাইজেশন করা। এবং এটা হচ্ছে হয় লেক্সিক্যাল অ্যানালাইসিসে। এরপর হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইসিসে কি করা হয়, পার্সার ট্রি বানানো হয়। পার্সার ট্রিটা কিরকম আমরা একটু পরে দেখবো। এরপর হচ্ছে সিমেন্টিক অ্যানালাইসিসে লজিক চেক করা হয়, লজিক্যাল কোনো ইরর গুলো আছে কিনা। মনে করো তুমি এর সাথে বি যোগ করতেছো, মনে করো এখানে হচ্ছে এ এর সাথে, যে এখানে সি তে মনে করো এ আর বি যোগ করতেছে, তো এ আর বি যে যোগ করা যাবে কিনা, আদৌ এই দুটো ইন্টিজার কিনা, ইন্টিজার না হলে একটা ক্যারেক্টার ইন্টিজার থেকে যোগ করা যাবে, যাবে না। তো এইটা কোথা থেকে চেক করা হয়, এই যে স্যাম্পল টেবল, এই স্যাম্পল টেবলের মধ্যে কি রাখা হয়, প্রত্যেকটা ভেরিয়েবল এবং ভেরিয়েবল টাইপ রাখা হয়। তো এখান থেকে সব সময় প্রত্যেকটা স্টেজ থেকে এই লজিকটা চেক করা যায়। কিন্তু এইখানে সিমেন্টিক অ্যানালাইসিসে এটা সম্পূর্ণ চেক করে ওকে করে পাঠিয়ে দেওয়া হয়। কথা বুঝতেছে? এরপর হচ্ছে কোড জেনারেটর। যে কোড জেনারেটর সেটা হয় হচ্ছে থ্রি অ্যাড্রেস কোডের মাধ্যমে, থ্রি অ্যাড্রেস কোডের মাধ্যমে কোড জেনারেট করতে হয়। থ্রি অ্যাড্রেস কোড বলতে কি বোঝায়, কেউ কি বলতে পারবা? থ্রি অ্যাড্রেস কোড বলতে কি বোঝায়? মিনিমাম অপারেটর দুইটা থাকবে, অপারেন্ট তিনটা। কি বলছো? স্যার আমি তুমি তো আইডি বলো তোমার।
বুরহান বলছো স্যার, বুরহান। আর তোমার আইডি কত? স্যার ET2 হ্যাঁ, সুন্দর অ্যান্সার দিছো। দেখো, এটা হলো সব রেসপন্স করার চেষ্টা করবো। থ্রি অ্যাড্রেস কোড বলতে বোঝায় যেখানে তিনটার বেশি ইকুয়াল যাবে না। কি থাকবে? তিনটার বেশি কি থাকলো? কি বললো বলো তো? মিনিমাম 2টা অপারেটর থাকবে, 3টা অপারেন্ড। তিনটার বেশি অপারেট পারবে না, এটা হচ্ছে মেইন রুলস। কেমন? তিনটার বেশি থাকতে পারবে না। এটা কি কারণে কনফিউশন থাকে, সমস্যা নাই, টেনশন করার কোনো কারণ নাই, আমরা কিছুক্ষণ পরে দেখবো। এরপর হচ্ছে কোড অপটিমাইজ করা হবে। কোড অপটিমাইজ বলতে কিরকম কি বোঝায়? মনে করো 4 লাইনের কোড যেটা লেখা হয়েছে, রান করতে যে সময় লাগবে 2 লাইনের কোড হয়তো রান করতে কম সময় লাগতে পারে। অথবা এটা হচ্ছে একটা সবচেয়ে ইজি একটা উদাহরণ যাতে তোমরা বুঝো, কিন্তু আরো অনেক কাজ হয়, যেরকম মাল্টিপ্লিকেশন আছে। তো মাল্টিপ্লাই করতে সেটাকে তুমি মাল্টিপ্লাই না করে সেটাকে একটু ইজিতে কনভার্ট করে ফেলতে পারো। ইজিটা কি? মাল্টিপ্লিকেশন সবচেয়ে ইজি ভার্সনটা কি? হ্যাঁ, সামারি, তাই না? তুমি টু টু হ্যাঁ, ভেরি গুড। 2 ইন্টু এক্স যদি এরকম, বা 3 ইন্টু এক্স, এটা হচ্ছে সহজ কোনটা? মেশিনের জন্য সহজ হচ্ছে এক্স প্লাস এক্স প্লাস এক্স, তাই না? একই কথা না? জি স্যার। এগুলোকে বলা হয় অপটিমাইজ করা। তারপরে হচ্ছে ওই সবকিছু করার পরে সেটা হচ্ছে মেশিন লার্নিং বা লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পরিণত হয়। এটা হচ্ছে পুরোটা একটা ফেজ। এই প্রত্যেকটা ফেজ মিলে একটা কম্পাইলার কাজ করে। এর মধ্যে এইখান থেকে এটুকু বলা হয় ফ্রন্ট এন্ড আর এটুকু বলা হয় ব্যাক এন্ড। এটা আমি মার্ক করে দিছি, পরবর্তীতে ইনশাআল্লাহ আশা করি তোমাদের সুবিধা হবে। এখানে একটা তোমাদের বই থেকে একটা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করছি আমি। এটা ফ্রন্ট এন্ডের চিত্র, মাঝে মাঝে তোমাদের পরীক্ষায় আসে মিড টার্মে, যে ফ্রন্ট এন্ড কাকে বলে বা কি বুঝো, বা এই স্টেজ গুলো একটু এক্সপ্লেন করতে বলে। 2 বা 4 নম্বরের জন্য আসে। 4 নম্বরের জন্য আসলে অবশ্যই চেষ্টা করবে এই চিত্রটা আঁকতে, চিত্র তোমার বইয়েই আছে। আর বইটা আমি দিয়ে দিব তোমাদের জন্য, সুবিধা হবে ইনশাআল্লাহ। এখানে কিছু টাইপ অফ কম্পাইলার্স আছে, এগুলো একটু দেখে নিবা। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট যে টপিক সেটা হলো ফেজ অফ কম্পাইলার কনস্ট্রাকশন। কিভাবে প্রত্যেকটা কম্পাইলার প্রত্যেকটা ফেজ কাজ করে এটা এক্সপ্লেন করতে হবে। এরকম করে একটা কোড দিলাম, সি প্লাস প্লাস সি প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ দিলাম, সেটা কিভাবে কম্পাইল হবে এটা তোমার পরীক্ষা দিতে আসবে এবং তোমাকে এটা অ্যান্সার করতে হবে। এবং এটার 6 নম্বরের জন্য আসা তোমাদের অনেক বড় একটা নাম্বার, কিন্তু ব্যাপারটা খুবই সহজ। এটা আজকে এজন্য বললাম, আজকে যারা ক্লাসটা একটু এই আধা ঘন্টার একটা ক্লাস যে মনোযোগ দিয়ে করবে এবং বাসায় 15 মিনিট টাইম দিবে, তার জন্য 10 নম্বর সিকিউরিটি। এই কিভাবে হয়? এই প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা স্টেজ, লেক্সিক্যাল অ্যানালাইসিস, সিনট্যাক্স অ্যানালাইসিস, সিমেন্টিক অ্যানালাইসিস, এই প্রত্যেকটা ফেজ, 6টা ফেজ, কিভাবে একটা কোড কে এই প্রত্যেকটা ফেজ কমপ্লিট করে লাস্টে লো লেভেল ল্যাঙ্গুয়েজে পরিণত হয়, এটাই আমরা এখন দেখবো। দেখো, তো উদাহরণ হিসেবে তোমাদের বই থেকে একটা উদাহরণটা নিলাম। এই উদাহরণটা অবশ্যই তোমরা দেখবা পরীক্ষায়, এই টাইপেরই জিনিস আসবে। এখানে কি দিছে একটু দেখি আমরা। সাপোজ দেখো, এখানে একটা কোড দেওয়া হয়েছে। কোডটা কিরকম? পজিশন ইকুয়াল টু কি? ইনিশিয়াল প্লাস রেট ইনটু 16। এইটা একটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে। তো এইটা কিভাবে প্রত্যেকটা ফেজ কমপ্লিট করে এই দেখো মেশিন লার্নিং বা লো লেভেল ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছে, এটাই আমরা এখন দেখব এবং এটাই তোমাদের পরীক্ষায় আসে। আজকে এখন এটা শিওর থাকো যেটা আসবে, এবং তোমরা ইনশিওর করো যে তোমরা বুঝতে পারছো এই জিনিসটা কিভাবে কাজ করে। প্রত্যেকটা স্টেপ আমার কাছে এখন বুঝে নাও। কেমন? আমি একবার বুঝে দিচ্ছি, তারপর কারো কোনো কোশ্চেন থাকলে তখন জিজ্ঞেস করবা। আমি এখানে থ্রি অ্যাড্রেস কোড কাকে বলে এটা লিখে দেওয়ার চেষ্টা করছি, কারণ যদি কোশ্চেন থাকে বা তখন যদি কেউ না বুঝে থাকো যে অ্যান্সার করছে ওটা, তাহলে অবশ্যই এখন এটা দেখে আশা করি বুঝতে পারতেছি। আচ্ছা, দেখো, ফার্স্টে এই কোডটা দেওয়া হয়েছে, তোমাদের পরীক্ষায় এটাই আসবে এরকম না, অন্য কোনো প্রোগ্রামের একটা লাইন দেওয়া থাকতে পারে, বাট স্টেজ বা স্টেপস গুলো প্রত্যেকটা সেম।
আচ্ছা এখানে দেখি ফার্স্ট হচ্ছে কি লেক্সিক্যাল অ্যানালাইসিস। লেক্সিক্যাল অ্যানালাইসিস কি করতে হয় প্রথমে আমরা বলছিলাম, মনে আছে? কি করব কেউ বলো তো? breaks the code in the token, টোকেনে ব্রেক। তো আমরা প্রত্যেকটা এই পুরোটাকে টোকেনই ব্রেক করব। তো এখন এটাকে একটা টোকেন, এটা 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 একটা টোকেন। তো দেখো এইভাবেই কিন্তু করছে ওরা। দেখো এটা একটা টোকেনের মতো লাগছে, এটা একটা এইভাবে একটা লাগছে, এটা টোকেন। এখন তোমরা বলতে পারবো আইডিটা কি, তার মানে বুঝতেছো, তার মানে এই জায়গাটা চেঞ্জেস আসবে। তো যেই জায়গাগুলো আইডেন্টিফায়ার মানে কি ভ্যালু চেঞ্জ হবে বা ভ্যালু অ্যাড হবে, ওই টাইপের জিনিসগুলোকে কি করা হয় আইডি দিয়ে প্রকাশ করা হয়, বা আইডি বলতে আইডেন্টিফায়ার। তো আইডি দিলাম, আইডি আইডি কেন এটা 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 এই তিনটাই চেঞ্জ হবে। এটা কি চেঞ্জ হওয়া সম্ভব? চেঞ্জ হওয়া সম্ভব না, তাই এটা কোনো কিছু দেওয়া হয় না, এটা তো কনস্ট্যান্ট। তো বাকিগুলো দেওয়া হয়েছে। এইটুকু কি ক্লিয়ার তোমরা লেক্সিক্যাল অ্যানালাইসিস এরিয়াটা? জি স্যার। দেখো জিনিসটা আমি আবার একটু বলি, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ফেজ কম্পাইলারের। ফার্স্ট ফেজে দেখো কেউ যদি এখনো সিনারিও মানে কল্পনা করতে না পারো, একটু বুঝো যে তুমি যে সি প্লাস প্রোগ্রামটা লেখো এটা আলটিমেটলি তোমার ল্যাপটপ বুঝে না। এটা বোঝানোর জন্য এই তোমার কম্পাইলার, তোমরা যে কোডটা দাও না, কম্পাইলার রান দাও না, F9 ক্লিক করো অথবা ডাইরেক্ট কম্পাইলার রান ক্লিক করো, তো এটা তখন এই এই 6টা ফেজ পার করে তারপর রান হয়। এই 6টা ফেজ কি কি এটা হচ্ছে দেখতে হবে তোমাদেরকে এখন, কেমন? একটু wait for- আচ্ছা দেখো এখানে 6টা ফেজের মধ্যে ফার্স্ট ফেজ হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস। লেক্সিক্যাল অ্যানালাইসিসটা কি করে, তুমি যে কোডটা দিচ্ছ রান করতেছো তাকে পুরো কোডটাকে টোকেনাইজ করা হয়, টোকেনে কনভার্ট করা হয়। তো এখানে পুরো কোডটা যে তোমাকে দেই পরীক্ষায়, তোমার 1.5 ঘন্টা পরীক্ষা চলে যাবে তোমার ওই পুরো কোডটা খেয়াল করে এই 6 নাম্বার আছে করতে। তাই কি করা হয়, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা সার্টেন এরিয়া বা একটা লাইন জাস্ট তোমাদের দেওয়া হবে যেন তোমাদের সুবিধা হয়, কারণ এই একটা লাইন যে করতে পারতেছে সে তাকে সময় দেওয়া হলে সে পুরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকেও কনভার্ট করতে পারবে, এটা আমরা বিশ্বাস করি। ওকে, কারণ দেখো এই একটা লাইনটাকে কিভাবে কনভার্ট করলাম, প্রত্যেক টোকেনে কনভার্ট করা হলে এটাকে বলা হয় লেক্সিক্যাল অ্যানালাইসিস। এরপর লাইনটা কি আমাদেরকে পার্স ট্রি বানাইতে হবে। এই এরিয়াটাকে যেখানে পার্স ট্রি বানানো হয় সেটাকে কি বলা হয় সিনট্যাক্স অ্যানালাইসিস। দেখো একটু খেয়াল রাখো এই জায়গায় করা হয়েছিল পার্সার ট্রি। তোমরা এখন পার্সার আমরা আজ যাইনি ওইদিকে, তারপর একটু মানে ওয়ার্ডটা মাথায় রাখো, পার্স ট্রি বা পার্সার ট্রি বা সিনট্যাক্স ট্রিও বলা হয়। তো এটা ট্রি গঠন করা হবে। ট্রিটা গঠন কিভাবে করা হয় এই দেখো, প্রত্যেকটা এরিয়া কিভাবে কাজ করতেছে তার উপর বেস করে। এটা হচ্ছে একটু সহজ করার জন্য আমি এই চিত্রটা নিয়েছি। এটাকে এখানে দেখো, এখানে একটু সহজ হয়েছে, সহজটা মানে বুঝতে সহজ হবে তোমাদের জন্য। কি করছে এখানে, ইকুয়াল চিহ্ন দ্বারা দেখো এই পুরোটা একটা এরিয়া যার সাথে কি এই পুরো ট্রি এই পার্টটা জড়িত না, এটা পুরো কমপ্লিট হয়েই তো ওর সাথে আসবে তাই না? এখানে গুণ হয়ে তারপরে এটা আসবে, এটা যোগ হয়ে তারপর সাথে অ্যাড হবে। এই পার্স ট্রিটা গঠন করাকে বলা হয় সিনট্যাক্স অ্যানালাইসিস। সিনট্যাক্স মানে কোনটার সাথে কোনটা কখন কাজ করবে এটা তুমি নির্ধারণ করে দেওয়া। মানে তুমি তো কোড লিখছো, তুমি তো একটা সি প্রোগ্রামিং লিখছো, তো ওই কম্পাইলার কি করে এইভাবে দিয়ে দেয় যে এইভাবে এইভাবে ভেঙে ভেঙে এর সাথে কাজ হবে। যেমন দেখো তুমি যখন এটা রান করবা তুমি এক্সপেক্ট করো কি আগে গুণটা হবে, গুণ হওয়ার পর যোগটা হবে, এরপর পুরো যা পাওয়া যায় সেটা পজিশনে কি থাকবে স্টোর করা হবে, তাই তো? এটাই তোমার এক্সপেকটেশন তাই না? জি স্যার। তো এই এক্সপেকটেশন তুমি কিভাবে বুঝাবা? আমি তো জানি না, আমি তো কম্পিউটার, আমি তো জানি না তুমি কি চাচ্ছ। আমি তো এটাও করতে পারি, ইনিশিয়াল আর হচ্ছে রেটটা আগে যোগ করলাম তারপর গুণ করলাম, এটা করতে পারি না আমি? এটা তো হলো না, তুমি একটা ভুল হয়ে যাবে তাই না? তাহলে কি হইলো, এটা তোমাকে বলে দিতে হবে। এই যে বলে দিচ্ছি, এখন আমরা যে ট্রিটা গঠন করলাম এই ট্রি এর মাধ্যমে দেখা যাচ্ছে যে এইটার কাজ আগে হচ্ছে, তুমি চাইলেও কিন্তু এটা কাজ আগে করতে পারতেছো না, কারণ ট্রিটা এমন ভাবে গঠন করেছে এটার কাজ আগে। ওকে, এরপর আসলো সিমেন্টিক অ্যানালাইসিস। সিমেন্টিক অ্যানালাইসিস আমরা কি করি, আমরা স্যার টাইপ চেক করি। এখানে চেক টাইপ লজিক সব চেক করতেছি, লজিকটা ভ্যালিড আছে কিনা, টাইপটা ঠিক আছে কিনা, লজিকটার মধ্যে টাইপ করে। তো এখন দেখো সিমেন্টিক অ্যানালাইসিস এর মধ্যে দেখো এটা হচ্ছে কি টাইপের, যে এখানে তোমরা স্যাম্পল টেবিল যখন করবা দেখো এখানে 1 2 3 এই তিনটাই আছে ভেরিয়েবল, তাই তিনটা দেওয়া আছে, এগুলো কি কি টাইপ এগুলো লিখে দিবা।
কেমন এটাই, আর তা আমার কোনো কিছু না। তো আমরা সেটা করলাম এই সিমেট্রিক্যাল অ্যানালাইসিসে। এরপর আছে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। ইন্টারমিডিয়েট যখন কোডটা জেনারেট করতেছি, then দেখো এই দুইটা ফেস কিন্তু একটু সেম, খালি জাস্ট পার্থক্য হলো এখানে তুমি কি দিছো যে ফ্লোটিং, এটা যে একটা ফ্লোটিং টাইপের ভেরিয়েবল, এটা অনেক কনফিউশন থাকে, তাই আমি পাশে লিখে দেওয়ার চেষ্টা করছি যেন তোমরা বুঝো, কার কনফিউশন থাকলে পরবর্তীতে পড়লে বা স্লাইডটা দেখলে তারা বুঝতে পারবে। স্লাইডটা দিয়ে দিব ইনশাআল্লাহ ক্লাসের পরে, আমাকে মনে করে দিও। আচ্ছা, তো ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। এখন দেখো এই কোডটা যে জেনারেট করা হয়েছে, এই কোডটা একটু বোঝার চেষ্টা করো কিভাবে করা হয়েছে। T1 দেখো, এই কোড জেনারেটর আগে আমি কিন্তু বলছিলাম এই কোডটা কি হতে হবে, ইন্টারমিডিয়েট কোড জেনারেটরটা কি ফলো করবে, ট্রি অ্যাড্রেস কোড। অ্যাড্রেস কোড ফলো, এই মানে রুলসটা ও মেইনটেইন করবে। রুলসটা মেইনটেইন করতে কি বোঝানো হচ্ছে, এখানে দেখো তিনটার বেশি অপারেটর থাকবে না, দেখো, বা তিনটার বেশি ভেরিয়েবল অপারেটর যেটাই বলো থাকবে না। এখানে একটু খেয়াল করে দেখো, প্রত্যেকটাতে 1 2 1 2 3 1 2 3 1 2 সর্বোচ্চ তিনটা, এর চেয়ে বেশি কোনো কাজ করতে পারবে না। এখানে তুমি চাইলেও এর একটা T2 বা T3 আনতে পারবে না। এটাই হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর করা, এটাকে বলা হচ্ছে। তো এখানে কি করতেছে, আমরা ফার্স্টে T1 এর মধ্যে আমরা 60টা নিয়ে রাখলাম। যখন 60টা নিয়ে রাখছি, এরপরে এখানে কি অনেকে জয়েন করতেছে মনে হয় নাকি এখন? না স্যার, হ্যান্ড রাইজ করছি। বলো, কে বলবো, কি বুঝছো বলো। স্লাইডটা চলে গেছে, কি চলে গেছে? স্লাইডটা চলে গেছে স্যার, স্ক্রিন থেকে স্লাইডটা চলে গেছে, স্লাইডটা দেখা যাচ্ছে কি সবাই দেখতে পাচ্ছ না নাকি কেউ দেখতে পাচ্ছে না? না। আমি এখন প্রশ্ন করবো যে ওটা দেখতেছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো দেখো। স্যার ওই যে বলতেছিলাম যে আমাদের তো মানে যখন আমরা কোড করবো তখন তো কোডের মধ্যে একসাথে অনেকগুলা চলে আসবে, তখন মানে ও কিভাবে জিনিসটা ব্রেক করে, সবসময় কি ওই থ্রি অ্যাড্রেস কোডে ব্রেক করে ফেলে সবসময়? হ্যাঁ, সব সময় থ্রি অ্যাড্রেস কোড হবে। এখানে একটা মজার বিষয় আছে, তুমি যখন পুরো কোডটা করতেছো, ওই কোডটা যখন টোকেনাইজ করা হচ্ছে, এই টোকেনাইজটা এইটা হচ্ছে অনেক বড় একটা ভাইটাল ভূমিকা পালন করে এখানে। কথা বুঝতেছো? এই টোকেনাইজটা অনেক ইম্পর্টেন্ট। ও যখন টোকেনাইজটা করার সময় এই যে পার্সার ট্রি যখন করেছো না, এরপরে দেখো প্রত্যেকটা স্টেজ বুঝো তুমি। টোকেনাইজটা করার পরে যখন পার্সার ট্রিটা গঠন করছো, ওই পার্সার ট্রিতে তোমাকে সবসময় ফোর্স করতেছে কি করতে, থ্রি অ্যাড্রেস কোডটা মেইনটেইন করতে। তুমি দেখো, একটু খেয়াল করে দেখো, তুমি চাইলেও কিন্তু থ্রি অ্যাড্রেস কোডের বাইরে কিছু করতে পারবে না। মানে আমি বলতেছি থ্রি অ্যাড্রেস কোড মেইনটেইন করতে হবে, বাট তুমি কি আসলে এটা ছাড়াও কিছু করতে পারো আদৌ? এটা জিনিস বুঝো তো। এই পার্সার ট্রিটা যখন গঠন হয়েছে, তুমি এটার সাথে এটা গুণ করতে হবে, এছাড়া আর তুমি কোনো কাজ করতে পারতেছো আদৌ? না স্যার। তো তুমি যখন অনেক বড় কোড লিখতেছো, যত বড় কোডই লেখো, সেটা আলটিমেটলি কি হবে, একটা পার্সার ট্রিতে করা হবে, কনভার্ট করা হবে, তাই না? তুমি তো এটা ফিল করতেছো যে স্যার আমি তো আগে ভেরিয়েবলটা ক্রিয়েট করতেছি, এটা অনেক পরে যোগ করতেছি বা অনেক জনের সাথে যোগ করতেছি বা অনেক জায়গায় বিভিন্ন ভাবে ইউজ করতেছি, তাহলে এটা কিভাবে থ্রি অ্যাড্রেস কোড মেইনটেইন করবে? কিন্তু এটা মেইনটেইন করতে পারবে, কারণ কি যখন তুমি এই পার্সার ট্রিটা মানে বানাবা, মানে কম্পারিজন বানায়, তখন এটা আলটিমেটলি তোমাকে ফোর্স করে এই থ্রি অ্যাড্রেস কোডটা মেইনটেইন করতে। ঠিক যেরকম এখানে তোমাকে মেইনটেইন করে দেখো, ফার্স্টে এই দুটো গুণ করার আগে আমি হচ্ছে এটাকে একটা T1 এর মধ্যে রাখলাম, তারপর এই T1 এর সাথে ID3 টা কি করলাম, গুণ করলাম, গুণ করে T2 এর মধ্যে রাখলাম, আবার এই T2 এর সাথে তারপর কি করতে হবে, ID3 টা যোগ করতে হবে, তাই না? যোগ করে এখানে রাখলাম। দেখো তুমি নিজেই বুঝছো, যখন এটা গুণ করলা, এই দুইটা সলভ হয়ে কি হলো, এখানে কি হলো, T3 T3 আর T3 টাকে এটা দুটো কি হচ্ছে, আবার যোগ হচ্ছে T3 সাথে, মানে T2 হয়েছে, সরি, T2 সাথে ID2 যোগ হয়ে T3 তে রাখা হয়েছে। এখন কি হলো তাহলে বলতো, এই পুরোটা সলভ হয়ে এখানে কি হয়ে গেল, T3, তাই না? এই পুরোটা কিন্তু সলভ এখন সলভ T3। এখন দেখো তুমি যে কোশ্চেন করছো যে আমরা যখন অনেক বড় কোড করি তখন কিভাবে থ্রি অ্যাড্রেস কোডটা মেইনটেইন করে বা করে কি না, তুমি যত বড় কোডই করো বা যত বড় লজিক লেখো, এটা আলটিমেটলি যখন পার্সার ট্রিতে কনভার্ট হয় বা ফর্ম করা হয়, তখন সেটা থ্রি অ্যাড্রেস কোড মেইনটেইন করতে বাধ্য হয় বা সহজ হয়ে যায়। তখন ব্যাপারটা অত তুমি যেভাবে ভাবছো কমপ্লেক্স, ব্যাপারটা কমপ্লেক্স হয় না, তখন সহজই হয়। হ্যাঁ, তবে হ্যাঁ, তোমার হয়তো কোশ্চেন থাকতে পারে যে আমরা যদি ক্যালকুলাস করি, ডিফারেন্সিয়েট
বা যেগুলো আছে ওগুলো যদি করি আমরা, তাহলে কি সেম প্রবলেম সেম জিনিসটাই হয়? হ্যাঁ, সেম জিনিসটাই হয়। কিভাবে হয় বলতো? এই তখন এই থ্রি অ্যাড্রেস কোডটা এখন যেরকম দেখতে একটু সহজ লাগতেছে, তখন এত সহজ হচ্ছে না। দেখা যাচ্ছে ওটা সিম্পল জিনিসটা অনেকবার করা হচ্ছে। তুমি যদি এখন x2 কে ডিফারেন্সিয়েট করো, তো কি হচ্ছে? 2x হয়ে যাচ্ছে না? তো 2x টা হওয়ার জন্য এখানে কিন্তু অনেকগুলো অপারেটর হচ্ছে কি, এই x এর পাওয়ারটা নিচে নামতেছে, তারপরে x এর পাওয়ারের সাথে 1 বিয়োগ করা হচ্ছে, তাই না? তো এখানে কি করা হবে তখন বলতো? ওই পাওয়ারটাকে t1 ধরতে হবে, তারপরে ওই পিছনে নিয়ে আসার জন্য যে লকটা ইউজ করছো তুমি, ওই লকটাকে একটা t2 ধরা হবে। তখন এই পার্সারটা অনেক বড় হয়ে যাবে। মনে করো x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x হয়। এটা শুনতে যতটুকু সহজ মনে হচ্ছে, এটা যখন তুমি কম্পাইল করতে যাবা এই পার্সারটা হয়তো অনেক বড় হয়ে যাবে। কিভাবে পাওয়ারটা নেমে যাচ্ছে এবং পাওয়ারগুলো বিয়োগ করা হচ্ছে, তো পুরোটা হয়ে দেখা যাচ্ছে অনেক বড় একটা থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করতে হচ্ছে শুধুমাত্র ওই 2x করার জন্য বা ওই সামান্য ক্যালকুলাস সলভ করার জন্য। সেম থ্রি অ্যাড্রেস কোডই হবে, বাট একটু বড় হবে। তো আমরা এই জন্যই তোমাদেরকে কমপ্লেক্স দিই না, এখানে জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে রাখি। কেন? আমরা এটা বিশ্বাস করি যে এইটুকু পারবে, তাকে সময় দিলে সে বড়গুলো করতে পারবে। কিন্তু দরকার নাই তো, পরীক্ষা হলে তো আসলে এত এক্সপিরিয়েন্স বা এক্সপেরিমেন্ট করার সুযোগ থাকে না, তাই না? তো বুঝতে পারছো এখন একটু যে কোশ্চেন তাকে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, বড় কোডিং কিভাবে করা হয়? জি স্যার, জি স্যার। বড় কোডিংটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে কি জানো? বড় ইকুয়েশন বা ক্যালকুলেশন গুলো, যেমন ক্যালকুলাস টাইপের ইকুয়েশন গুলো, এটা কিন্তু বড় হবে। তুমি যদি এই যোগ বিয়োগের বা এই ফেলসের ছোটখাটো প্রোগ্রামিং গুলাই বড় করে লেখো, এটা কিন্তু খুব একটা কমপ্লেক্স বহন করে না। আমরা যে কম্পিটিটিভ প্রোগ্রাম যেগুলো করি, এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করিও, আমরা কিন্তু কোড কিন্তু খুব অন্তত পক্ষে তো কোড ফোর্সেস এর ABC এর জন্য তো খুব হাই লেভেল কোড লিখতে হয় না, তাই না? তো ওটাও কিন্তু আমরা সবাই ইফ এলস স্টেটমেন্ট দিয়েই দেখবো এক্সেল সলভ করা হয়। কিন্তু কি করতে হয়? লজিকটা মাথায় আনতে হয়। আচ্ছা, এটার সাথে এইভাবে করলে হয়ে যাবে, এটার সাথে এটা করলে হবে। কিন্তু ক্যালকুলাস টাইপের প্রবলেম কিন্তু আমরা সলভ করতে হয় না। অন্ততপক্ষে ABC বা ডাইনামিক প্রোগ্রামিং যেটা করি আমরা, ওটাও কিন্তু করতে হয় না, তাই না? অন্ততপক্ষে ABC সলভ করার জন্য। কিন্তু এর পরবর্তীতে বড় বড় জিনিস সলভ করার জন্য একই প্রবলেম, বাট পার্সার ট্রিটা তখন বড় হবে। আচ্ছা, এখন আমরা আমাদের কোশ্চেনে চলে আসি। তো ইন্টারমিডিয়েট কোড জেনারেটরটা এটা একটু দেখো, এটা কারো কোনো কনফিউশন আছে কিনা একটু জিজ্ঞেস করো আমাকে। এটা তো আশা করি সবাই পারার কথা, তারপর একটু দেখো। স্যার একটা কথা বলার ছিল, ওই যে স্যার সিনট্যাক্স অ্যানালাইজার যখন ফার্স্ট এটা করব, তখন কি স্যার আমরা মানে ওই একটা মেনটেন করব গুণ ভাগ যোগ বিয়োগ এভাবে করব? অবশ্যই অবশ্যই, হ্যাঁ। তুমি তো এটা কেন করতেছো? এটা করতেছো এই কারণে যে এই ইন্টারমিডিয়েট কোড জেনারেট করার সময় তো ফোর্স করতেছো তুমি যে এইটাই মেনটেন করতে হবে। তুমি দেখো যখন ট্রি গঠন করো, তুমি আলটিমেটলি ট্রিটা সলভ করো কিভাবে? নিচ থেকে সলভ করতে হয় না? জি স্যার। হ্যাঁ, তা দেখো এই ট্রিটা যখন বানাইছো, ট্রিটা এমন ভাবে বানাইতে হবে যে নিচ থেকে সলভ করার সময় এই ইন্টারমিডিয়েট কোডটা জেনারেট করতে সহজ হয়। এটা প্রত্যেকটা ফেজ কেন বলা হচ্ছে? দেখো প্রত্যেকটা ফেজকে সাপোর্ট দিচ্ছে। ও টোকেনাইজ করে দিল, ও তারপরে ট্রি গঠন করতেছে, ওইখান থেকে ভেরিয়েবল লজিক গুলো বের করে আনতেছে, এরপরে ও করতেছে যখন লজিক সব ঠিক আছে, লজিক তখন তোর আর প্রবলেম নাই যোগ বিয়োগ করতে, তখন ও সুন্দর মতো সলভ করে ফেলতেছে, কোডটা জেনারেট করে ফেলতেছে। এরপরে সেই কোডটাকে অপটিমাইজ করা হলো, এরপর লাস্টে আসলে এমবিএসি, তাই না? জি স্যার। এখন দেখো তাহলে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর আশা করি সবাই বুঝতে পারছো। এখানে একটু খেয়াল রাখো, এবার এই কোডটা 4 লাইনের একটা কোড আছে, তো আমরা চাইলে এটাকে একটু কি করতে পারি? অপটিমাইজ করতে পারি। কিভাবে অপটিমাইজ করতে পারি? দেখো, এটা কি কারো কেউ বুঝে না এমন কেউ আছো? জয়েন রিকোয়েস্ট দিয়ে বসে আছি, এটা ও জয়েন এতক্ষণ পর দিলে হবে? আচ্ছা, দেখো একটু খেয়াল করো, এই অপটিমাইজেশনটা মানে কারো কোনো কনফিউশন আছে? এখানে কি করছি দেখো, T1 এর মধ্যে আমরা কি রাখছিলাম? 60 রাখা হয়েছিল। তো আমরা চাইলে ওইটা নাও রাখতে পারি, কারণ কি অলরেডি যেহেতু কোড কি করা হয়েছে, এটা কোড জেনারেট করার সময় এটা অলরেডি রান করছে। আর এটা রান করার জন্য সাপোর্ট দিছে আমার সিমেন্টিক অ্যানালাইসিস ফেজটা, কারণ ও বলতেছে যে হ্যাঁ এটার
যে লজিকটা আছে এটা সঠিক আছে লজিক, এটা যে ভেরিয়েবলটা যে টাইপ সে টাইপ ঠিক আছে, সবই ও সার্টিফিকেশন দিয়ে দিছে, যার ফলে এই কোডটা জেনারেট করতে পারছে। তা আমার তো আর দরকার নাই এইভাবে এটা ফ্লোটিং ভেরিয়েবল বা এটা বলে এটা একটা টি1 এর মধ্যে রাখার দরকার নাই। আমার চাইলে ডাইরেক্ট আইডি 3 এর সাথে 6 টা গুণ করে দিতে পারি, তাহলে আমরা এই লাইনটা আমার অপটিমাইজ করতে পারি আমরা চাইলে। এই দুইটা লাইন মিলে আমরা কি করলাম, একটা লাইন করলাম। এরপরটা দেখো একই জিনিস, আমরা চাইলে এই আইডি মানে 1 এ আবার T3 রাখার তো দরকার নাই, T3টাও আমরা বাদ দিয়ে ডাইরেক্ট এটা করে এখানে ভেরিয়েবলটা স্টোর করতে পারি। এই হলো অপটিমাইজেশন করা হলো এখানে, কেমন? তারপরেরটা যেটা আসতেছে এটা হচ্ছে কোড জেনারেটর। এটা কোডটা, এই কোড জেনারেটর এই ফেজটা কি করে, যেটা মেশিন বুঝে সেটা করে। এটা দেখে কি তোমরা একটু তোমাদের কাছে পরিচিত মনে হচ্ছে? জি স্যার, মাইক্রোপ্রসেসরে করছি স্যার। শাবাশ শাবাশ, ভেরি গুড, একদম হুবহু এটা মাইক্রোপ্রসেসর কোডটাই। ঠিক আছে, তো এই যে হচ্ছে দেখো আমি বললাম না প্রত্যেকটা সাথে প্রত্যেকটা সম্পর্ক রয়েছে। এই দেখো এটা মাইক্রোপ্রসেসর গুলো করছো, তারপরে টোকেনাইজেশন গুলো এখন করতেছো না, আবার ঠিক যখন তোমার মেশিন লার্নিং এর কোড গুলো করবে তখন তোমার টোকেন করতে বলা হবে, তোমার মাথায় হিট করবে অটোমেটিক যে কিরে ফিক্সের সাথে করছিলাম, কোথায় একটা করছিলাম। তখন যারা একটু মাথা রাখার চেষ্টা করতেছো এখন তারা বলবে আচ্ছা কম্পাইলারই করছিলাম। তো তখন এইগুলো ইজি হবে, কারণ জানো তখন তো একটা কোড কম্পাইল করতে হবে। কেন কম্পাইল করতে হবে? যেন তোমার অ্যালগরিদম ফিট করে, তখন তুমি নিজে নিজে টোকেনাইজ করতে হবে জিনিসগুলো, তো তখন তোমার জন্য ইজি হবে, যেহেতু তুমি অলরেডি জানো কেন টোকেনাইজ করতে হয়। তারপর দেখো এই সেম্বল টেবলটা কি করতে হয়, এটাও 3টা আইডেন্টিফায়ার আছে, 3টা আইডেন্টিফায়ার দিবে এবং তাদের টাইপ দিবে, শেষ। এই হলো আলটিমেটলি তোমাদের একটা কোডকে কিভাবে মানে স্ট্যান্ডার্ড বা হায়ার ল্যাঙ্গুয়েজকে কিভাবে মেশিন লার্নিং বা লো লেভেল ল্যাঙ্গুয়েজে পরিণত করা হয় তার একটা উদাহরণ, এবং প্রত্যেকটা ফেজ আমি আলোচনা করার চেষ্টা করলাম। তো এটা নিয়ে কারো কনফিউশন আছে? আসসালামু আলাইকুম স্যার। স্যার এখানে যদি ওই কোয়েশ্চেনে রেটটা স্যার ফ্লোটিং টাইপ থাকবে ওটা বলা থাকলে কি তখন স্যার সিমেন্টিক অ্যানালাইজারের মধ্যে ইনটু ফ্লোটটা দিতে হবে, সরি ইন্টিজার টু ফ্লোটটা? মানে বুঝছি কোশ্চেন কি থাকলে কোয়েশ্চেনে যদি বলা থাকে রেটটা ফ্লোটিং টাইপে থাকবে তখন কি স্যার সিমেন্টিক অ্যানালাইজারে ওই ইন্টিজার তাও দিবা। কারণ কি বলতো এই জায়গাটা এই তোর কাজটা কি, এই জায়গাটার কাজই হলো ভেরিয়েবল গুলো কি করে আইডেন্টিফাই করা, লজিক গুলো ঠিক আছে কিনা সেটা চেক করা, বুঝতেছো? জি স্যার। তারপরে কোন কোশ্চেন আছে? আর স্যার যেগুলো মানে ভেরিয়েবল দেওয়া থাকবে, যেমন এখানে স্যার ইনিশিয়াল রেট, এগুলো থেকে একটা ভেরিয়েবল, ওগুলোর টাইপটা তো আমার দিতে হবে না স্যার। না দরকার নেই। তবে হ্যাঁ এটা কোথায় দিবা বলতো, এই যে এখানে দিয়ে দিবা স্যাম্পল টেবলে। আর একটু জিনিস খেয়াল রাখো, একটা জিনিস মজার বিষয় দেখো, এই যে স্যাম্পল টেবলটা প্রত্যেক সময় কি করে ওরা আসলে চেক করে, প্রত্যেকটা পেজে চেক করতে পারবে, কিন্তু প্রত্যেকটা পেজে চেক করে না। কি করে মূলত এরা চেক করে, এই পেজে সিমেন্টিকে চেক করা হয় বেশি, কিন্তু প্রয়োজন যদি হয়, প্রয়োজন যদি করে তাই না, কোড জেনারেট করার পরে হয়তো কোডটা প্রবলেম হচ্ছে, রান করতে পারছে না, তখন চেক করতে পারে যে কি গুণ করার পরে কি চেঞ্জেস হয়েছে কিনা। যেমন অনেক সময় গুণ করলে তো ফ্লোটিং পয়েন্টটা ইন্টিজার হয়ে যেতেই পারে তাই না, তো ওটা কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো এটার জন্য আবার যদি সব প্রত্যেকটা দেখো প্রত্যেকটা ফেজে স্যাম্পল টেবিলের সাথে কানেকশন আছে, কারণ যদি আমরা চেক করার প্রয়োজন হলে চেক করতে পারি। এবং মজার বিষয় দেখো, চেক করে তুমি ইরর পাইলে সেটা ইররটা হ্যান্ডেল করবে। হ্যাঁ, এই যে তুমি দেখো তুমি যখন কোড রান করো, রান করার সময় মজার বিষয় কি দেখো, তোমাদের খালি ইরর কিন্তু দেখায় না, শুধু ইরর দেখায়, তাই কি বলে কত নাম্বার লাইন ইরর আছে এটাও দেখায় যায় না, কত নাম্বার লাইনে ইরর আছে সেটাও দেখা যায় তাই না। জি স্যার দেখা যায়। এটা কিভাবে দেখায়, এই যে যখন প্রত্যেকটা লাইনে যখন চেক করতে যায় প্রবলেম পায়, স্যাম্পল টেবিল প্রবলেম পাচ্ছে, সাথে সাথে ইরর হ্যান্ডেলে চলে যায়। ইরর হ্যান্ডেলে যখন দেখে হচ্ছে মিসম্যাচ হচ্ছে, তখন সেটা তোমাকে কি করে কম্পাইলার ইরর দিয়ে পাঠায় দেয়। আর যখন কোনো ইরর পাচ্ছে কিন্তু ফাইন্ড আউট করতেই পারতেছে না, অথবা সময় বেশি চলে যাচ্ছে কিন্তু লুপটা ব্রেক হচ্ছে না, তখন রান টাইম ইরর বা এই টাইম ইরর দিয়ে পাঠায় দেয়। এখন দেখো তাহলে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো পরীক্ষা আসলে? জি স্যার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো দেখো তোমাদের পরীক্ষায় এই ধরনের
আরো কিছু প্রশ্ন আছে, দেখো একই টাইপ, তাই না? সেম না, সেম জিনিস, খালি এই কোশ্চেনটা আলাদা। তো এইগুলো আসলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যেন সলভ করতে পারি। তো তোমাদের কোশ্চেন একটু ধারণা দিই, এইটা মানে এই টাইপে এইটাই আসবে এরকম না, এই টাইপের প্রবলেম আসবে একদম শিওর। এটা যে আজকে বুঝতেছো এবং আজকে খাতায় লিখে ফেলতে পারলে শিওর থাকো সে 6 পারো, যোগ্যতা অর্জন করতে পারছো। এবং একটা কোশ্চেন আসবে, সেটা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড টাইপের কোশ্চেন আসতে পারে, অথবা কম্পারেটিভ কাজ করতেছে, অথবা এর সাথে আমি কিছু এই টপিক গুলো থেকে কিছু অ্যাপ্লিকেশন টাইপের কোশ্চেন বা ডেফিনিশন টাইপের কোশ্চেন দিতে পারি। তো তোমরা একটু সতর্ক থাকবা, আশা করি ইনশাআল্লাহ তোমরা ভালো করবা। স্যার একটা কোশ্চেন দেখাইছে যেখানে ডিভিশন ছিল, তো ওটা কি ফ্লোটে নিতে হবে? অবশ্যই ডিভিশন থাকলে তো পুরো অপশন পাবে, কারণ এটা তো ডিভাইড করলে ফ্লোর চান্স বেশি হয়, তাই না? স্যার এখানে ফার্স্টে বানানোর সময় কি আমরা যে প্রেসিডেন্স সি তে শিখছিলাম ওইটা ফলো করব? কি শিখছো? সে প্রেসিডেন্স অপারেশনে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পুরো ফলো করতে পারো। তবে এটা তো কমপ্লেক্স কিছু না যে তোমাকে, দেখো তুমি কোশ্চেনটা দেখো, এটাও যদি আসে আলটিমেটলি এটা কাজটা এটা তো জানা এটা কাজ করতেছে। তো এগুলো তো মানে খুব ডিফিকাল্ট না যে তুমি এটা সলভ করার সময় দেখো আলটিমেটলি আমরা বুঝতেছি এটা কাজ করবে, যদিও হ্যাঁ পার্টস ট্রি করা হয় এই কারণে যে কিভাবে সলভ করবো বোঝার জন্য। হ্যাঁ তুমি যেটা সুন্দর স্যার মানে উপর থেকে আসার সময় বিয়োগের খাতার উপর বা বিয়োগ যোগ না 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 শোনো, উপর থেকে গঠন করার সময় ও যেটা বলছে এটা বুঝছো ও কি বলছে, প্রেসিডেন্টের কাজটা বলছে কে এটা? স্যার আচ্ছা আবু কে কে? স্যার জোহাইফা আচ্ছা ওকে, ও ও তুমি কি বুঝাচ্ছো একটু ওকে বুঝাই বলো তো। স্যার আমি হুম স্যার আমি বুঝছি মানে পার্সটিতে তো আমরা মানে লাস্টে যে থাকবে তার কাজ আগে হয়, মানে তাহলে আমি তো স্যার পার্সটিতে গঠন করার সময় বিয়োগ যোগ ভাগ গুণ এগুলো করে আসবো উপর থেকে আসি। তাহলে নিচে সব থেকে নিচে থাকবে গুণের, গুণটা থাকবে সবচেয়ে নিচে, তারপর থাকবে ভাগ, তাহলে গুণ ভাগ যোগ এই বিয়োগ যোগ বিয়োগ হয়ে যাবে কি হয়েছে। প্রেসিডেন্সি মেইনটেইন করার কথাটা কে বলছিল? জোহাইবা বলছে। প্রেসিডেন্স অপারেশন প্রেসিডেন্সের কথা আমি বলছিলাম। হ্যাঁ এটা তুমি কি বুঝাচ্ছো এটা বলো। এটাও কিছু তো ওটাই বলতে চাইছিলাম, বাট মানে ওই যোগ বিয়োগ গুণ ভাগে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে ওইটা কি আমরা সি তে যে অপারেশন প্রেসিডেন্ট শিখছিলাম ওটা অনুযায়ী করব নাকি? ওইটাই করবা। তুমি কি মানে তুমি এটা কি বুঝাচ্ছো ওকে টেক্সট করে দাও তো। বেসিক্যালি ওই অ্যাসাইনমেন্টের রাইট সাইডে যে ফার্স্ট ট্রি তো প্রত্যেকবার বাইনারি ভাবে ভাগ হচ্ছে, মানে লেফটে একটা থাকতেছে রাইটে একটা। তো প্রথমে কোনটা টার্গেট করবো এটা নিয়ে আমি স্যারকে কোশ্চেন করতে চাইছিলাম। তো আপাতত মানে স্যারের অ্যান্সার অনুযায়ী যেটা হয়েছে সেটা হলো আমরা সি তে যে অপারেশন প্রেসিডেন্ট শিখছি যে সবার প্রথমে আসে ইকুয়ালস টু, তারপর আসে প্লাস মাইনাস, তারপর আসে গুণ ভাগ, এগুলা ওই সিকোয়েন্সে যাবো। স্যার এটা অ্যান্সার দিতে। বুঝছো তার কোনো কোশ্চেন আছে? কি স্যার ওইটাই বুঝছি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তো ইনশাআল্লাহ আশা করি তোমরা পারবা সবাই, কারো কোনো কোশ্চেন